শূন্যে ভেসে থাকার ম্যাজিকগুলো একটা সময় আমাদেরকে পুলকিত করলেও বর্তমানে ইন্টারনেটের তাগিদে এই বিষয়গুলি আমাদের সবার জানা। তাই এই বিষয়গুলি এখন আমাদের আর তেমনভাবে পুলকিত করতে পারে না। এখন আপনাকে যদি বলা হয় যে কোনো একটা বস্তুকে কোনো প্রকার ট্রিক্স ছাড়াই বাস্তবেই ভেসে রাখা পসিবল, তাহলে হয়তোবা আপনি কিছুটা পুলকিত হবেন। আপনারা হয়তো ভাসমান গ্লোবস অথবা বাল্ব দেখেছেন। এটাকে বাস্তবেই ভেসে রাখা হয়, যাকে বলা হয় লেভিটেশন। একটা বস্তুকে বিভিন্নভাবে ভাসিয়ে রাখা পসিবল। যদি সেই মাধ্যমটা হয় শব্দ, তবে তাকে বলা হবে অ্যাকোস্টিক লেভিটেশন। আবার একটি বস্তুকে ম্যাগনেটে বা চুম্বকের মাধ্যমে ভেসে রাখা পসিবল, যাকে বলা হয় ম্যাগনেটিক লেভিটেশন। এছাড়াও একটা বস্তুকে অতিরিক্ত ঠান্ডা করার মাধ্যমেও ভাসিয়ে রাখা পসিবল। আজকের ভিডিওতে এই লেভিটেশন সম্পর্কে বলা হবে এবং কীভাবে একটা বস্তুকে বিভিন্ন লেভিটেশনের মাধ্যমে ভেসে রাখা যায় সেই বিষয়গুলি আলোচনা করা হবে। আপনারা দেখছেন স্টোরি টেলিং। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অভিকর্ষণ ত্বরণের প্রভাবে যে কোনো বস্তুই পৃথিবীর দিকে পড়ে যাবে, কিন্তু এই বিষয়টাকে পাশ কাটাতে পারলেই আমরা যে কোনো বস্তুকে শূন্যে ভাসাতে সক্ষম হব। এই বিষয়টির সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে হাইড্রা লেভিটেশন। এই লেভিটেশনের মাধ্যমে কোনো একটা বস্তুকে প্রাণীর প্রবাহের মাধ্যমে ভাসিয়ে রাখা হয়। তবে এই বিষয়টি হয়তো আপনাকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করতে পারবে না। আপনি এখানে সরাসরি দেখতে পাচ্ছেন পানির ঊর্ধ্বমুখী প্রবাহের কারণে বলটি ভাসছে, কিন্তু এটা আপনাকে সরাসরি ম্যাজিক্যাল নাও মনে হতে পারে। এক্ষেত্রে আপনি একটা হেয়ার ড্রায়ারের উপরে যদি একটা পিঙ্ক বল রাখেন, তবে বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহের কারণে বলটা আকাশে ভাসবে। তবে উভয় ক্ষেত্রে, অর্থাৎ পানি এবং হেয়ার ড্রায়ার উভয় ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন জেগেই যায়। সেটি হচ্ছে পানি এবং বায়ু উভয় ক্ষেত্রে বলটি ভাসছে এটা মানলাম, কিন্তু এগুলো একদম স্টে থাকে বা এরকম একদম স্টেবল থাকে কীভাবে? এই বিষয়টি বর্ণনা করা হয় বার্নৌলিস প্রিন্সিপালের মাধ্যমে, যা প্রেশার এবং ফ্লুইড ফ্লোকে ব্যাখ্যা করে। যাই হোক, পানি এবং বায়ুর প্রবাহ ছাড়াও কিন্তু অন্য কোনোভাবে একটা বস্তুকে ভাসমান অবস্থায় রাখা যায়। আর এক্ষেত্রে সামনে আসবে প্রথমেই অ্যাকোস্টিক লেভিটেশন। অ্যাকোস্টিক লেভিটেশন হচ্ছে শব্দের মাধ্যমে কোনো একটা বস্তুকে শূন্যে ভাসিয়ে রাখা। এই ধরনের লেভিটেশনের সুবিধা হচ্ছে কঠিন অথবা তরল যে কোনো ধরনের পদার্থকেই ভাসিয়ে রাখা যায়। একই বৈশিষ্ট্য সম্পূর্ণ দুটি ওয়েভ যখন পরস্পর বিপরীত পাশ থেকে আসে, তখন এরা পরস্পর একটা স্ট্যান্ডিং ওয়েভ বা একটা স্থির তরঙ্গ তৈরি করে এবং এর নির্দিষ্ট কিছু স্থানে এর শক্তি সমান থাকে, যাকে বলে নোড, এবং যেখানে পরিবর্তন হয় তাকে বলা হয় অ্যান্টিনোড। কোনো বস্তুকে শূন্যে ভাসানোর জন্য আমাদের নোডের দিকে খেয়াল করতে হবে। নোড হচ্ছে স্থির তরঙ্গের ক্ষেত্রে একটা নিউট্রাল পয়েন্ট। তাই এখানে কোনো একটা বস্তু রাখলে সেটা একদম শূন্যে ভাসমান অবস্থায় থাকে। এই কাহিনীটি বোঝার জন্য একটি সিচুয়েশন কল্পনা করতে পারেন। মনে করুন একজন মানুষ মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তাকে দুই পাশ থেকে দুজন মানুষ ঠিক সমান বলে বল প্রয়োগ করছে তার অবস্থান পরিবর্তনের জন্য। কিন্তু যেহেতু সমান বলে বল প্রয়োগ করছে, তাই মাঝখানে দাঁড়ানো ব্যক্তিটির কিন্তু অবস্থানে কোনো পরিবর্তন হবে না। আবার একইভাবে যদি ঠেলা হয়, তবে তাও বল পরিবর্তন হবে না, কেননা তাদের বল প্রয়োগের যে পরিমাণ সেটি সমান। ঠিক একই জিনিস দেখা যায় স্থির তরঙ্গের ক্ষেত্রে। নোডের ক্ষেত্রে এর চারপাশে ঠিক সমান পরিমাণ শক্তি বিরাজ করে, তাই নোডের মধ্যে যে কোনো একটা বস্তু শূন্যে ভাসমান অবস্থায় থাকে। অ্যাকোস্টিক লেভিটেশনের ক্ষেত্রে মানুষের শ্রবণ শক্তিরও বেশি শব্দ ব্যবহার করা হয়, তাই এখানে শব্দ হলেও মানুষ সেটি শুনতে পায় না। এখন প্রশ্ন হচ্ছে নোড কোথায়? এটার একটা সহজ উত্তর রয়েছে, সেটা হচ্ছে ধোঁয়া, পানি এগুলোর মাধ্যমে বোঝা যায়। আবার দ্বিমাত্রিক ক্ষেত্রে বালুর মাধ্যমে নোড কোথায় সেটি বোঝা যায়। বালুগুলো এরকম যে স্থানে এসে জড়ো হয় সেই স্থানকে ধরা হয় নোড হিসেবে। সাধারণ লেভিটেশনের ক্ষেত্রে একটা বস্তুকে শুধু উপরে অথবা নিচে আনা যায়, কিন্তু চারদিক থেকে লেভিটেশন করার মাধ্যমে একটা বস্তুর অবস্থান ধীরে ধীরে চারদিকে ঘোরানো পসিবল। যেহেতু লিকুইড এই লেভিটেশনের মাধ্যমে ভাসমান অবস্থায় করা যায়, তাই যে কোনো প্রকার কেমিক্যাল রিয়াকশনের টেস্ট করার জন্য এই লেভিটেশন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যে সকল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে স্পর্শ করা অ্যাভয়েড করতে হয়, সেই সকল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এই লেভিটেশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই লেভিটেশনের একটা সীমাবদ্ধতা হচ্ছে অনেক ভারী জিনিসকে সে ভাসাতে পারে না। যেমন পানির পরিমাণই যদি একটু বেশি হয়ে যায়, তবে সেটা এরকম 4 ভাগে বিভক্ত হয়ে বা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ে। আবার অনেক ভারী একটা জিনিসকে ভাসমান করার ক্ষেত্রে সামনে আসবে ম্যাগনেটিক লেভিটেশন। চুম্বকের মাধ্যমে কোনো একটা বস্তুকে ভাসিয়ে রাখার বিষয়টি খুবই সিম্পল। এক্ষেত্রে আমরা সবাই জানি চুম্বকের দুইটি মেরু অবস্থান করে, একটা উত্তর একটা দক্ষিণ। ভিন্ন ভিন্ন মেরুগুলো পরস্পরকে আকর্ষণ এবং একই মেরুগুলো পরস্পরকে বিকর্ষণ করে থাকে। ঠিক এই বিষয়টাকে কাজে লাগিয়ে একই মেরুগুলোকে একত্রিত করে একটি বস্তুকে ভাসিয়ে রাখা পসিবল। তবে এই ক্ষেত্রে যে চ্যালেঞ্জটি আসে তা হচ্ছে ভাসমান বস্তুকে স্টেবল রাখা।
তবে এই চ্যালেঞ্জ অতিক্রম করে ম্যাগলেভ ট্রেন ঘন্টায় প্রায় 600 কিলোমিটার গতিতে চলমান করছে। ম্যাগলেভ ট্রেনে এই বিষয়টি অতিক্রম করা পসিবল হয়েছে। আমরা সবাই জানি চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র দুটি কিন্তু একই জিনিস, যার ফলে দুটিকে একত্রে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এবং আপনি যে কোনো চৌম্বকের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করতে পারবেন এবং এটা বিদ্যুতের মাধ্যমে যে কোনো পরিবাহীকে চৌম্বকে রূপান্তর করতে পারবেন। এবং এই বিদ্যুতের মাধ্যমে যে কোনো পরিবাহীকে চৌম্বকে রূপান্তর করার পদ্ধতিকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আপনি একটি ব্যাটারির সাথে যদি একটা তার সংযুক্ত করেন, তবে সেই তারটি একসময় চৌম্বকের মতো আচরণ করবে এবং এটি আপনার একটা সুবিধা হচ্ছে যে কোনো সময় এর মেরু আপনি পরিবর্তন করতে পারবেন। ব্যাটারিটি যদি ধনাত্মক এবং ঋণাত্মক অংশ পরিবর্তন করেন, তবেই কিন্তু এটা ইজিলি এর মেরুগুলো পরিবর্তন করা হয়ে যাবে। এখন ম্যাগলেভ ট্রেনের ক্ষেত্রে এর মেরুগুলো পরিবর্তন করা বিষয়টি নিয়ন্ত্রণে থাকার কারণে এর চাকাগুলো একদম মাটি বা ভূমি থেকে নির্দিষ্ট কিছু উচ্চতায় রাখা হয় কিছু ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে, যার ফলে এই ট্রেন ঘন্টায় প্রায় 600 কিলোমিটার গতিতে যেতে পারে। এছাড়াও যে কোনো খেলনাকে চৌম্বকের সমমেরুগুলো পরস্পরে বিকর্ষণ করার ফলে আপনি ভাসিয়ে রাখতে পারবেন, কিন্তু একটা বিষয় হচ্ছে এই ভাসমান বস্তুটাকে স্টেবল রাখা। একই বিষয় যদি আমরা খেয়াল করি, ভাসমান বাল্বের ক্ষেত্রে আপনার একটা প্রশ্ন জাগতে পারে। ভাসমান বাল্ব না হয় ম্যাগনেটিক লেভিটেশনের মাধ্যমে ভেসে রয়েছে, কিন্তু এখানে যেহেতু কোনো তার মাধ্যমে সংযোগ করা নেই, তাহলে এটি কীভাবে চলছে? এই ভাসমান বাল্বে মূলত ইলেকট্রিসিটি দেওয়া হয় ওয়্যারলেস পদ্ধতিতে। আপনি একটি তারের সাথে যদি একটি ইলেকট্রিসিটি যুক্ত করেন, তবে সেই তারের যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি অন্য একটা তার আনা যায়, তবে অন্য একটা ডিভাইসের মধ্যেও কিন্তু ইলেকট্রিসিটি প্রবেশ করবে। ঠিক একই পদ্ধতি ইউজ করার মাধ্যমে ভাসমান বাল্ব সহ যে কোনো ফোনে ওয়্যারলেস পদ্ধতিতে আপনি চার্জ করতে পারবেন। যাই হোক, চৌম্বকের মাধ্যমে আরও এক ধরনের লেভিটেশন রয়েছে, যা হচ্ছে কোয়ান্টাম লেভিটেশন। এক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করে এমন একটি পদার্থকে অতিরিক্ত ঠান্ডা করার পর যদি চৌম্বকের উপর রাখা হয়, তবে সেটি চৌম্বকের উপর ভেসে থাকবে। শুধু যে ভেসে থাকবে এরকম না, সেটি চৌম্বকের উপরও চলাচলও করতে পারবে। কোনো একটা পরিবাহীকে অতিরিক্ত ঠান্ডা করার ফলে তাকে সুপার কন্ডাক্টরে পরিণত করা পসিবল, অর্থাৎ তার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিতার যে বাধা সে হবে শূন্য, অর্থাৎ রোধ শূন্য হবে। এই সুপার কন্ডাক্টরের একটা বৈশিষ্ট্য হচ্ছে সুপার কন্ডাক্টরের ক্ষেত্রকে চৌম্বক ক্ষেত্র কখনোই পার করতে পারে না। অর্থাৎ একটা পরিবাহীকে যখন অতিরিক্ত ঠান্ডা করে সুপার কন্ডাক্টরে পরিণত করা হয়, পরবর্তীতে এর ক্ষেত্রকে যখন চৌম্বক ক্ষেত্র এটিকে অতিবাহিত করতে পারে না, তখন এর সারফেস বরাবর বেঁকে যায়, যাকে বলা হয় মেজনার ইফেক্ট। এবং এই ক্ষেত্রে চৌম্বক থেকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা হয়, যার ফলে এই সুপার কন্ডাক্টরটি ভেসে থাকে, কিন্তু এই ক্ষেত্রে স্টেবলও থাকে না, সেটি বারবার পড়ে যেতে চায়, যার ফলে এখানে কিছুটা ফাঁকা রাখা হয়, যেখান থেকে চৌম্বক ক্ষেত্রের রেসোনেন্সগুলো বাইরে বের হয়ে আসতে পারে এবং এর ফলে যার ফলে সুপার কন্ডাক্টরটি একদম লক হয়ে যায়, যাকে বলা হয় কোয়ান্টাম লকিং। ঠিক এই কারণে কোনো একটা পদার্থকে সুপার কন্ডাক্টরে পরিণত করার মাধ্যমে ম্যাগনেটিক গ্র্যাভিটেশনের মাধ্যমে ভাসিয়ে রাখা পসিবল। এখন মূল বিষয় হচ্ছে আপনি এই সকল পদার্থকে যেভাবে ল্যাভিটেশন করান না কেন, মূল বিষয় কিন্তু এটাই যে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে একটা বল প্রয়োগ করা বা অভিকর্ষ ত্বরণকে কাটিয়ে ফেলা। এখন এই বিষয়টি যাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, তারা কিন্তু ইজিলি বুঝতে পারবে যে এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা সায়েন্স ফিকশন। কিন্তু যে সকল ব্যক্তি এই জিনিসটা বুঝতে পারবে না, তাদের কাছে কিন্তু একটা ম্যাজিক্যাল বা অলৌকিক মনে হবে।